প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, সুখে সুন্দরভাবে আছো। এই প্রত্যাশা নিয়ে আজকে চতুর্থ চ্যাপ্টারের রক্ত ও রক্ত সংবহন, ব্লাড অ্যান্ড ব্লাড সার্কুলেটরি সিস্টেম এর উপরে ক্লাস শুরু করছি। তোমরা ইতিমধ্যেই সবাই হয়তো বসে দেখছো ক্লাসটি। তো কোনো প্রশ্ন থাকলে শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারো। আশা করি আমরা যে ক্লাসটি নিব সেটা হচ্ছে রক্ত এবং রক্ত সংবহন বা সঞ্চালন মানব দেহের অভ্যন্তরে এক বিশেষ তন্ত্র, খাদ্য শোষণ, শ্বসন, গ্যাস ও রেচন বর্জ্য পরিবহন এবং দেহের তাপমাত্রা ও বিপাক্রিয়া নিয়ন্ত্রণ, বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন ও রোগ জীবাণু প্রতিরোধের কাজে সক্রিয়ভাবে নিয়োজিত, এটাই হলো রক্ত সংবহন তন্ত্র। রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ডটি নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত বা পরিবাহিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে 1628 খ্রিস্টাব্দে মানুষের রক্ত সংবহন সম্পর্কে যে প্রথম ধারণা প্রদান করেন। এই ধারণা অনুযায়ী রক্ত কি এবং রক্ত কি নিয়ে গঠিত, এটা নিয়ে আমরা আজকে আবার আলোচনা করব। দেখো রক্ত কি। তাহলে যে তন্ত্রের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড হতে দেহের বিভিন্ন অঞ্চলে পরিবাহিত হয়, আবার বিভিন্ন অঞ্চল হতে হৃৎপিণ্ডে ফিরে আসে, তাকে কিন্তু রক্ত সংবহন তন্ত্র বলে। রক্ত সংবহন সাধারণত দুই ধরনের হয়। এক নম্বর হচ্ছে রক্ত কি সংবহন, আর দুই নম্বর হচ্ছে সংবহন তন্ত্র, দুই নম্বর হচ্ছে লসিকা সংবহন তন্ত্র। তাহলে রক্ত সংবহন তন্ত্র মূলত রক্ত, হৃৎপিণ্ড ও রক্ত বাহিকা নিয়ে গঠিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি উপাদান সমন্বয়ে গঠিত হয়। সে হচ্ছে কি রক্ত, হৃৎপিণ্ড ও রক্ত বাহিকা। তাহলে রক্ত, হৃৎপিণ্ড ও রক্ত বাহিকা। রক্ত, হৃৎপিণ্ড ও রক্ত বাহিকা নিয়ে, এই বাহিকায় তিনটা জিনিস নিয়ে রক্ত সংবহন তন্ত্র গঠিত। তাহলে আমরা রক্ত সম্পর্কে এখন আলোচনা করতে যাইব যে রক্ত কি, এটার সঙ্গে দেওয়া দরকার। তাহলে আসি আমরা রক্ত। এই রক্ত কি, এই রক্ত নিয়ে আমরা আলোচনা করব। রক্ত এক ধরনের তরল যোজক কলা। তাহলে এটা আমরা বাংলায় যেমন দেখতে পাচ্ছি তেমনি একটুখানি আমরা যে ব্লাড ইজ এ connective tissue and fluid substance which is transferred all over the body in 24 hours, day or night, every times heart to end of the body. তাহলে রক্ত হচ্ছে তরল যোজক কলা। এটা আমরা বুঝতে পারছি যে রক্ত বিশেষ ধরনের তরল যোজক কলা, লালচে বা কালচে বর্ণের ক্ষারধর্মী। আমরা একটু সংজ্ঞা দিই। রক্ত হচ্ছে কি, রক্ত বিশেষ ধরনের তরল যোজক কলা। রক্ত বিশেষ ধরনের তরল যোজক কলা। রক্ত বিশেষ ধরনের তরল যোজক কলা, লালচে বা কালচে বর্ণের ক্ষারধর্মী। লালচে বা কালচে বর্ণের
ক্ষারধর্মী, অস্বচ্ছ ক্ষারধর্মী, অস্বচ্ছ, তাহলে লালচে বা কালচে বর্ণের ক্ষারধর্মী, অস্বচ্ছ, লবণাক্ত, আঠালো, অস্বচ্ছ, লবণাক্ত, আঠালো, অর্থাৎ চটচটে, যেটা চটচটে, আঠালো, চটচটে, হ্যাঁ, আঠালো, চটচটে, তরল পদার্থ, তরল পদার্থ যাহা বাহিকা দিয়ে কি হয়, যা বাহিকা গুলো, রক্ত বাহিকা গুলো সকল কোষে পুষ্টি, তরল পদার্থ, রক্ত বাহিকা গুলো রক্ত, তরল পদার্থ, রক্ত বাহিকা, তরল পদার্থ, রক্ত বাহিকাগুলো সকল কোষে পুষ্টি, সকল কোষে, তাহলে সকল কোষে পুষ্টি, সকল কোষে পুষ্টি, আর কি করে, ইলেকট্রোলাইট করে, হরমোন, ইলেকট্রোলাইট, ভিটামিন, অ্যান্টিবডি, হ্যাঁ, পুষ্টি, হরমোন, ইলেকট্রোলাইট, এনজাইম যেগুলো আছে, হরমোন, পুষ্টি, ইলেকট্রোলাইট, ভিটামিন, অ্যান্টিবডি, ভিটামিন, অ্যান্টিবডি, ভিটামিন, অ্যান্টিবডি, ইমিউন কোষ ইত্যাদি বহন করে এবং কার্বন ডাই অক্সাইড যেটা আছে, সেটা কার্বন ডাই অক্সাইড ও বর্জ্য পদার্থ, হ্যাঁ, প্রত্যাহত হয়, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড ও বর্জ্য পদার্থ, কার্বন ডাই অক্সাইড ও বর্জ্য পদার্থ প্রত্যাহিত হয়, আর কি হয়, প্রত্যাহিত হয়, হৃৎপিণ্ড হতে দেহের শেষ প্রান্ত পর্যন্ত চলাচলে সক্ষম, হৃৎপিণ্ড হতে দেহের চলে সক্ষম, তাকে রক্ত বলে। তাহলে আমরা ছোট কথায় আসতে পারি যে ব্লাড ইজ এ কানেকটিভ টিস্যু অ্যান্ড ফ্লুইড সাবস্টেন্স হুইচ ট্রান্সফার্ড all over the body in 24 hours, day or night, every time, heartbeat of the body. তাহলে এটাকে আমরা রক্ত বলি। রক্ত বিশেষ ধরনের তরল যোজক কলা, এটি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু একটু বাড়ায় দিলাম, লালচে বা কালচে বর্ণের, এটা কি ধরনের, একটু ক্ষারধর্মী, অস্বচ্ছ, লবণাক্ত, আঠালো, চটচটে তরল পদার্থ, রক্ত বাহিকাগুলো সকল কোষে পুষ্টি, হরমোন, ইলেকট্রোলাইট, ভিটামিন, অ্যান্টিবডি ইত্যাদি গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ও বর্জ্য পদার্থ প্রতিহত হয়, হৃৎপিণ্ড হতে দেহের সর্বত্র চলাচলে সক্ষম, তাকে রক্ত বলে। এটা রক্ত কাকে বলে এটা আমরা জেনে নিলাম। এবং এই রক্তের মধ্যে সাধারণত দেখা যায় কি দিয়ে রক্ত গঠিত হয় সেটা দেখলাম, এবং রক্তের মধ্যে কি কি থাকে সেই উপাদানগুলো কি নিয়ে গঠিত, রক্তরস এবং রক্ত কণিকা নিয়ে রক্ত গঠিত হয়। তাহলে রক্ত রস, তাহলে আমরা আসছি রক্ত রস এবং রক্ত কণিকা আমরা দেখছি। তাহলে রক্ত রস ও প্লাজমা, যেটা রক্ত রস বা প্লাজমা, যেটাকে বলা হচ্ছে প্লাজমা, রক্ত রস
ও 1 নম্বর হচ্ছে রক্ত, 2 নম্বর হচ্ছে রক্ত কণিকা। রক্ত কণিকা, এই রক্তরস ও রক্ত কণিকা নিয়ে গঠিত হয় রক্ত। তাহলে রক্ত রসের মধ্যে কি আছে এটা আমাদের একটু জানার দরকার, যে রক্ত রসের মধ্যে কি আছে। রক্ত রসের মধ্যে কি আছে? রক্ত রসের মধ্যে কি আছে? রক্তরস বা প্লাজমা এবং রক্ত কণিকা। তাহলে রক্তরসের মধ্যে আছে পানি এবং কঠিন পদার্থ। একটা যদি আমরা চার্ট দিই তাহলে একটু ভালো হয়। সে চার্টটা দিয়ে আমরা অগ্রসর হতে চাচ্ছি। সেটা হলো কি, রক্ত থেকে চার্টটা দিয়ে দেখি আমরা, এটা রক্ত। তাহলে এটা হচ্ছে রক্তরস বা প্লাজমা যেটা বলা হয়, আর এক নম্বর রক্ত কণিকা। এটা হচ্ছে রক্তরসে আবার পানি, যে দুটো উপাদান থাকে। তাহলে রক্তরসে পানি এবং এটা 55% আর 45%। তাহলে এটা আমরা একটু পার্সেন্টেজ করি, এটা হলো 55%, আর এটা থাকলে 45%, আর এটা হচ্ছে পানি থাকে 90 হতে 92%। 90 হতে 92% পানি থাকে, আর কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। কঠিন পদার্থ থাকে এখানে, কঠিন পদার্থ এখানে থাকে 8 থেকে 10%। 8 থেকে 10% থাকে কঠিন পদার্থ। এখন এই কঠিন পদার্থের মধ্যে যেগুলো থাকে, এই কঠিন পদার্থের মধ্যে আবার দেখি আমরা অজৈব এবং জৈব উপাদান। তাহলে এই কঠিন পদার্থের মধ্যে এটাতে আমরা দেখি অজৈব এবং জৈব উপাদান। তাহলে জৈব, যেটা আমরা বলি অজৈব ও জৈব উপাদান, তাহলে এটা আসছে কি অজৈব উপাদান, আর অজৈব উপাদান, আর এটা হচ্ছে জৈব উপাদান। তাহলে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অজৈব এবং জৈব উপাদান। অজৈব উপাদান থাকে 0.9%, 7 থেকে 9%। তাহলে এটাতে থাকে 0.9%, এটাতে আমরা দেখি 9%, আর এটাতে দেখি 7 থেকে 9%, এটাতে দেখি 7 থেকে 9% জৈব উপাদান থাকে। তাহলে রক্তরস এবং রক্তকণিকা, রক্তরস 55%, রক্তকণিকা 45%। পানি এবং কঠিন পদার্থ নিয়ে রক্তরস গঠিত হয়। এই পানি থাকে 90 থেকে 99%, কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%, অজৈব উপাদানে থাকে 9%, জৈব উপাদানে থাকে 7 থেকে 9%। এবং এই অজৈব উপাদানে সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং কপার থাকে। তাহলে এখানে আমরা যেটা দেখি, এই অজৈব উপাদানে সোডিয়াম ক্লোরাইড থাকে, NaCl, সোডিয়াম ক্লোরাইড, K হচ্ছে পটাশিয়াম, P হচ্ছে ফসফরাস, তাহলে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, Ca ক্যালসিয়াম, P ফসফরাস, আর ম্যাগনেসিয়াম, Mg ম্যাগনেসিয়াম, এবং অন্যান্য আয়রন, কপার, Fe, এটা একটা আয়রন, Cu এটা হচ্ছে কপার। তাহলে অজৈব উপাদানে আমরা দেখছি সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং কপার নিয়ে অজৈব উপাদান। এবং জৈব উপাদানে যেটা থাকে প্লাজমা প্রোটিন, এটাতে থাকে প্লাজমা প্রোটিন। তাহলে জৈব উপাদান, এই জৈব উপাদানে আমরা আবার দেখি যে 7 থেকে 9% যেটা থাকে, এটা আবার 3 ধরনের এখানে জৈব উপাদান থাকে। তাহলে এটাতে জৈব উপাদানে আমরা যদি আবার দেখি তাহলে 3 ধরনের এটা থাকে। একটু মিশাই দিয়ে তোমাদের উপরে যাচ্ছি। তাহলে এটা যে জৈব উপাদান, এই জৈব উপাদানে আমরা দেখতে পাচ্ছি যে জৈব উপাদান 3 ধরনের সাধারণত। একটা হলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, প্লাজমা প্রোটিন। তাহলে এটা আসছে প্লাজমা, এটা হলো প্লাজমা প্রোটিন। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য, আর পদার্থ রেশন পদার্থ বা রেশন বর্জ্য পদার্থ, অন্যান্য পদার্থ। তাহলে নাইট্রোজেন ঘটিত রেশন যেটা আছে, রেশন পদার্থ ওটা হচ্ছে অন্যান্য পদার্থ।
তাহলে এগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্লাজমা প্রোটিন যেগুলো আছে, এই প্লাজমা প্রোটিনে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথম বিন এবং ফাইব্রিনোজেন। তাহলে এখানে আমরা পাই কি অ্যালবুমিন, যেটা এটা কি অ্যালবুমিন অ্যালবুমিন, তাহলে গ্লোবিউলিন GLO গ্লোবিউলিন আর প্রথম বিন PROTHRON প্রথম দিন, আর একটা হচ্ছে কি তোমাদের অ্যালবুলিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন প্রথম দিন, আর ফাইব্রিনোজেন প্রথম দিন, আর একটা হচ্ছে ফাইব্রিনোজেন। তাহলে এটা অ্যালবুমিন, গ্লোবিউলিন প্রথম দিন এবং ফাইব্রিনোজেন। আর নাইট্রোজেন গঠিত যে পদার্থগুলো থাকে সেখানে থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। তাহলে এখানে কি থাকে ইউরিক অ্যাসিড ACID অ্যাসিড, আর ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিন, এবং XAN বানানো হয় xanthine, ক্রিয়েটিনিন আর xanthine xanthine বা xanthine, এটা আমরা xanthine বলতে পারি, xanthine এবং অ্যামোনিয়া NH3। তাহলে এটা আমরা শর্ট করে দিই যে NH3 অ্যামোনিয়া। তাহলে এটাতে আমরা নাইট্রোজেন গঠিত যে রেশন পদার্থগুলো থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, xanthine এবং অ্যামোনিয়া। আর অন্যান্য পদার্থের মধ্যে গ্লুকোজ, লিপিড, হরমোন, যেগুলো অন্যান্য পদার্থের মধ্যে আমরা থাকি GL গ্লুকোজ, গ্লুকোজ, LIPID লিপিড, হরমোন HORMONE হরমোন। তাহলে গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম এবং পিগমেন্ট সাবস্টেন্স, এবং হরমোন এবং কি হচ্ছে পিগমেন্ট, যেটা হরমোন এনজাইম ENZYME এনজাইম, এবং পিগমেন্ট পিগমেন্ট যেটা পিগমেন্ট সাবস্টেন্স সাবস্টেন্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লাজমা প্রোটিন, তার মধ্যে থাকে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথম দিন, ফাইব্রিনোজেন। নাইট্রোজেন গঠিত যে রেশন পদার্থগুলো থাকে সেখানে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, xanthine, NH3 অ্যামোনিয়া। অন্যান্য পদার্থের মধ্যে থাকে গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম এবং পিগমেন্ট। তাহলে এই গেল আমাদের যেটা রক্তরসে যে পানি, রক্তরস এবং রক্ত কণিকা। তাহলে আমরা এখন একটু দেখব রক্ত কণিকা যেগুলো আছে সেই রক্ত কণিকা কি কি ধরনের হতে পারে। তাহলে রক্ত কণিকায় যেটা আছে রক্ত কণিকা, এই রক্ত কণিকাতে সাধারণত 3 ধরনের কণিকা অবস্থান করে। কি কি? একটা হচ্ছে RBC। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যানুলোসাইট এবং গ্র্যানুলোসাইট বললে ভালো হয়, সেটা হচ্ছে কি RBC, WBC এবং প্লেটলেট। তাহলে এটা হলো এরিথ্রোসাইটস, RBC সংক্ষেপে WBC এবং প্লেটলেটস PLA TELETS প্লেটলেটস। তাহলে আমরা এখানে বলা হচ্ছে RBC লোহিত রক্তকণিকা, WBC শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেটস এটা হচ্ছে অনুচক্রিকা। তাহলে এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে অনুচক্রিকা। তাহলে আমরা 3 ধরনের দেখলাম রক্তকণিকা, RBC, WBC এবং প্লেটলেটস। এটা হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তাহলে এই WBC কে আবার গ্র্যানুলোসাইট, এটাকে আবার 2 ধরনের ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে দানাদার এবং একটা হচ্ছে অদানাদার। GRA গ্র্যানুলোসাইট গ্র্যানুলোসাইট, আর একটা হচ্ছে GRA গ্র্যানুলোসাইট গ্র্যানুলোসাইট। দানাদার এবং অদানাদার এই গ্র্যানুলোসাইটের মধ্যে আবার যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, সেটাতে আমরা দেখতে
পাই যে মনোসাইট, লিম্ফোসাইট এবং বেজোফিল, বেজোফিল ধরনের পদার্থ থাকে। তাহলে এখানে আমরা যেটা দেখি যে রক্তের কণিকার মধ্যে যেগুলো থাকছে সেটা হচ্ছে কি যে দানাদার এবং অদানাদার। তাহলে অদানাদারের মধ্যে মনোসাইট এবং লিম্ফোসাইট, তাহলে এটার মধ্যে থাকে মনোসাইট এবং মনো সিওয়াইটি মনোসাইট এবং LYM লিম্ফ PSO-CYTE লিম্ফোসাইট। তাহলে আমরা অদানাদারের মধ্যে পেলাম মনোসাইট এবং লিম্ফোসাইট। আর গ্র্যানুলোসাইটের মধ্যে আছে বেজোফিল, BASO বেজো, PSIL বেজোফিল, আর একটা হচ্ছে ইওসিনোফিল, ইওসিনোফিল। তাহলে বেজোফিল, ইওসিনোফিল, এই বেজোফিল, ইওসিনোফিল এটার মধ্যে থাকে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে নিউট্রোফিল, বেজোফিল, ইওসিনোফিল এবং নিউট্রোফিল, NEU নিউট্রোফিল। তাহলে এই পদার্থগুলো আমরা দেখলাম যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুতকণিকা। এই লোহিত রক্তকণিকা যেটা তৈরি হয় সেটা মানুষের যে হাড় আছে, হাড়ে যে অস্থি মজ্জা আছে সেই মজ্জার মধ্যে তৈরি হয় এবং এদের ক্রিয়ার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন বা 4 মাস। তাহলে এটার যেটা আছে 4 মাস ধরে এই আরবিসি তৈরি হয় বা টিম্বিকেস শ্বেত রক্তকণিকা, সেটা কিন্তু এটা আবার দেহের মধ্যে অর্থাৎ দেশের মধ্যে যেমন সৈনিক রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য থাকে, তেমনি দেহকে রক্ষা করার জন্য কি হয় সৈনিক থাকে। বাইরের any outer particles injected into the body then fulfills its life cycle and grow it, ওইটাকে ধ্বংস করে। কোন জীবাণু যদি দেহের মধ্যে বাইরের কোন জীবাণু প্রবেশ করে তাহলে এটাকে ধ্বংস করার জন্য যেটা তৈরি হয় সেটা হলো শ্বেত কণিকা। এটা আবার ম্যাক্রোফেজ পদ্ধতিতে, অর্থাৎ এটা একটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে তারা মেগাসাইটোসিস পদ্ধতিতে এটা তারা জীবাণুকে ধ্বংস করে, WBC। তাহলে এই WBC এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেজোফিল, ইওসিনোফিল এবং নিউট্রোফিল। এই ইওসিনোফিলের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে এটাই অ্যালার্জি ফাংশনটা বেড়ে যায়। তাহলে অ্যালার্জি ফাংশন কন্ট্রোল করে আমাদের দেহের মধ্যে যে রক্ত আছে, রক্তের মধ্যে ইওসিনোফিল এবং মনোসাইট, লিম্ফোসাইট এই দুটো আছে, এটা হলো অদানাদার। তাহলে এগুলো দেয়া আমরা যদি টেস্টিং এ যাই তাহলে টেস্টিং এ গেলে পরীক্ষা, মেডিকেলে পরীক্ষা যেগুলো করে সে পরীক্ষা গেলে এই রক্তগুলো পরীক্ষা করলে দেহের মধ্যে স্বাভাবিক এবং অস্বাভাবিকতা যে প্রকাশ পায় সেগুলো দেখা যায় যে অস্বাভাবিকতা কিভাবে প্রকাশ পেয়েছে। তাহলে এ গেল আমাদের রক্তরস। রক্তের ঈষৎ ক্ষারধর্মী হালকা হলুদ বর্ণের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে। এতে পানির পরিমাণ থাকে 90 থেকে পানি 92 ভাগ, কঠিন পদার্থ 8 থেকে 10 ভাগ এবং জৈব থেকে 7 থেকে 9 ভাগ। তাহলে এই গেল আমাদের রক্তকণিকা। ঠিক আছে, আমরা পরবর্তীতে তোমাদের রক্তকণিকা পর্যন্ত থাকছে, এই রক্তকণিকা নিয়ে আমরা আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। তোমরা ভালো থাকো, সুখে থাকো, সুন্দর থাকো, সুন্দর পরিবেশে ভালো করে লেখাপড়া করো এবং আমরা যে প্রশ্নগুলো তৈরি করি সেই প্রশ্নগুলো বিভিন্ন ভাবে যেন আমরা প্রশ্ন তৈরি করতে পারি এবং এই প্রশ্নের সঠিক উত্তরগুলো ভালোভাবে দিতে পারি। এই নিয়ে তোমাদের আজকের ক্লাসের সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।